মুহূর্তে রাজ্যে কিন্তু এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলাতে যেটাকে বিশেষ সংশোধনী নিবিড় বলা হচ্ছে, এটা ঘোষণা হওয়া কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায় ম্যাচিং এবং ম্যাপিংয়ের কাজটা চলতেছে, যেটা শেষ হওয়ার কথা ছিল 15 অক্টোবরের মধ্যে। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং যেহেতু কয়েকটি পূজা ছিল, কালী পূজা, দুর্গা পূজা, এই সমস্ত কারণে কিন্তু কাজটা একটু পিছিয়ে গেল। সূত্রের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আগামীকাল থেকে পরপর 2 দিন কিন্তু সমস্ত রাজ্যের সিইও যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার, সূত্রের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। এবং 24 তারিখেও কিন্তু তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। এর পরবর্তীতে 28 অক্টোবর ভার্চুয়াল রিপোর্ট দেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই যে পরপর বৈঠকগুলি, এবং যেটা মনে করা হচ্ছে যে এই এসআইআর এর প্রস্তুতি মনে হয় যদি সব কিছুই ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু এই এসআইআর ঘোষণা হতে পারে বলে জানাচ্ছে একাংশ। যাই হোক, দেখা যাক আপাতত এই এসআইআর কবে ঘোষণা হয়। কিন্তু এর মাঝেই কিন্তু দেখা যাচ্ছে এক আশ্চর্যতম বিষয়, নতুন করে নাম তুলতে কিন্তু বয়স্কদের ভিড় প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। যাদের বয়স 50, 60, 70, এদের এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি। ভাবতে পারছেন, 50-60 বছর বয়স, কিন্তু তাদের ভোটার কার্ড এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এই এসআইআর এমন একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে যে তারা ভোটার কার্ডে নাম তোলার জন্য ইতিমধ্যেই কিন্তু লাইন দিয়ে যাচ্ছে বিএলওদের এবং যারা ভোট কর্মী রয়েছেন তাদের বাড়িতে। শুধু আমরাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারাই কিন্তু শুধুমাত্র অবাক নয়, এর মধ্যে কিন্তু যারা বিএলও বা বুথ লেভেল অফিসার বা ভোট কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই অবাক হয়ে যাচ্ছেন যে এত বয়স কিন্তু তাদের কোনো ডকুমেন্ট, কোনো নথি নেই। অথচ এই এসআইআর এমন একটা তাদের আতঙ্ক তৈরি করে দিল যে এই বয়সে তারা ভোটার কার্ড তৈরি করার জন্য কিন্তু তারা লাইন ধরতেছে ভোট কর্মীদের ওখানে। কিন্তু যারা ভোট কর্মী রয়েছেন তারা কি করবেন, তারা কোনো দিশা পাচ্ছেন না, কারণ তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না। যদিও কোনো ডকুমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ড দিয়ে তাদের নামটা তুলবে কিনা এই নিয়ে কিন্তু তাদের মনে একটা তুঙ্গে প্রশ্ন উঠছে। মিডিয়ারা কিন্তু বারবার দেখাচ্ছে খাস কলকাতার মাটিতে এরকম ঘটনা। আমরা যদি প্রত্যেকটা জায়গায় এখনো ঘুরি দেখতে পাবো এইরকম অনেক বৃদ্ধ লোক রয়েছে যারা এখনো পর্যন্ত কিন্তু এই ভোটার কার্ডটা তাদের হয়নি। অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি তারা ভারতীয় নাকি হচ্ছে বাংলাদেশি। এই পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু এক বিরাট সমালোচনা দেখা যাচ্ছে প্রতিটা জায়গায়। আপনি গ্রামের প্রতিটা কোনায় খুঁজেন, অনেক লোক পাবেন, এরকম অনেক লোক রয়েছে যারা এখনো পর্যন্ত কোনো নথি তারা বের করতে পারেনি, অথচ তারা দীর্ঘদিন যাবৎ এখানেই বসবাস করে আছে। তারা কিন্তু কোনো বাংলাদেশি নয়, তারা ভারতীয়। এরকম অনেক লোক রয়েছে, আপনি খুঁজলেই পাবেন। এবারে এই নিয়ে একাংশদের মত হতে পারে, একাংশদের প্রশ্ন হতে পারে যে তাহলে তাদের বয়স যেহেতু এত, তাদের তো কোনো ডকুমেন্ট, কোনো নথি নেই, তাহলে তারা কি এই এসআইআর এর মধ্যে পড়বে নাকি তাদেরকে কোথাও পাঠিয়ে দেওয়া হবে। এবারে আমি বলবো যে এই দায়টা শুধুমাত্র ওই বয়স্ক লোকেদেরই নয়, এই দায়টা কিন্তু সরকারের উপর অনেকটাই রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই লোকেরা ভারতে বসবাস করছে। সরকারের উচিত ছিল যখন তারা কোনো সার্ভে বা কোনো কিছু করে তখন সূক্ষ্ম করে প্রত্যেকটা এলাকার নাগরিককে চিহ্নিত করা। এবার আজকে আমরা বলতেছি যে হঠাৎ করে এসআইআর করব, এই এসআইআর করে নাগরিককে চিহ্নিত করব, এটা কখনো হতে পারে কি? এমন অনেক লোক রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে ভারতের সমস্ত কিছু তারা কাগজপত্র তৈরি করে দিয়েছে। ভোটার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা, এমনকি পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা করে দিয়েছে। এমনকি 2002 সালের লিস্টে তাদের নাম রয়েছে। কিন্তু যারা 50-60 বছর থেকে এই ভারতে বসবাস করছে তাদের কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ওঠেনি। এই দায় কি শুধুমাত্র ওই বয়স্ক লোকেদের? না, কখনোই নয়। এই দায় কিন্তু বর্তায় সরকারের উপর, অধিকাংশ দায়টাই বর্তায় সরকারের উপর। আপনারা এসআইআর এর কথা বলতেছেন, এই এসআইআর করে কি হবে বলুন তো? এই এসআইআর করে কি নাগরিকত্ব মানুষের কে অরিজিনাল ভারতীয় নাগরিক, কে বাংলাদেশি নাগরিক কোনোদিন চিহ্নিত করা পসিবল? কোনো দিনও পসিবল নয়।
এই সব সামগ্রিক দিক যদি একবার আপনারা বিবেচনা করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই এসআইআর হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা লুটানোর একটা ধান্দা। একদিকে কিছু রাজনৈতিক নেতা তারা কিন্তু বারবার গলা ফাটাচ্ছে যে এসআইআর 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 কি হবে কি হবে এসআইআর, আর অন্যদিকে কোনো মিডিয়া চিল্লাচ্ছে যে এই এসআইআর কিন্তু খুব ভয়াবহ হতে চলেছে। এই যে তাদের চিল্লাচিল্লি আর আপনাদের এই খবর দেখা দেখি, যার কারণেই কিন্তু এসআইআর এতটা আতঙ্কে এতটা ভয়ে পরিণত হয়েছে। কি ইলেকশন কমিশন চাইলেই কি আমাদের নাগরিকত্ব তারা বিচার করতে পারে? কখনোই পসিবল নয়। আপনারা সিটিজেন অ্যাক্ট ভালো করে পড়ে দেখবেন, ইলেকশন কমিশন আমাদের নাগরিকত্ব বিবেচনা করার কিন্তু কেউ নয়। ওনারা 2002 সালের লিস্ট দেখে তারা এখানে আমাদের 2025-এ তারা এসে নাগরিকত্ব আমাদের বিচার বিবেচনা করবে, এটা কিন্তু আমরা ভারতীয়রা কখনো মেনে নিতে পারবো না। আমার মনে হয় না যে এইভাবে এসআইআর করাটা খুব ভালো বলে মনে হয়। এটা শুধুমাত্র একদিকে রাজনৈতিক ফায়দা কায়েম হচ্ছে, অন্যদিকে মিডিয়ারা তাদের ফায়দা কিন্তু লুটে নিচ্ছে। আমি সাধারণ জনগণদের প্রতি শুধুমাত্র একটা বার্তা দিব যে শুধুমাত্র আপনারা খবর দেখেন এবং পড়েন বলেই এই এসআইআর তুঙ্গে জল্পনা উঠছে। অর্থাৎ আপনারা শুধুমাত্র এসআইআর এর খবর দেখেন, অন্য কোনো খবর তো এখন আপনাদের চোখে পড়ে না, কারণ মিডিয়ারা বারবার ওটাই তুলে ধরছে আর আপনারা ওটাই দেখছেন, যার কারণেই কিন্তু এসআইআর এত দূর অব্দি চলে এসেছে। যাই হোক, দেখা যাক এখন নভেম্বরে এই এসআইআর ঘোষণা হয় কি না, তারপরেই কিন্তু সমস্ত তথ্য সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কারভাবে ফুটে উঠবে। তো আমিও কিন্তু এই ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স অনুযায়ী যে তথ্যগুলো তারা চেয়েছে সমস্ত কিছু তথ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা প্রতিবেদন তৈরি করে দিয়েছি, আপনারা দেখে নেবেন সেখানে যে তারা কি কি তথ্য চেয়েছে। তথ্যগুলো জাস্ট রেডি রাখুন না, রেডি রাখলেই তো আপনাদের টেনশন শেষ। বেকার কেন এত সারাক্ষণ এই এসআইআর নিয়ে আপনারা চিন্তিত রয়েছে? আমার তো মনে হয় না কোনো চিন্তিত হওয়ার আপনাদের কোনো কারণ নেই, কারণ আপনাদের তো অনেক নথি রয়েছে। এই এসআইআরে আপনাদের নাম উঠবে, সেই নথিগুলো দিয়ে কোনো চিন্তার কারণ নেই। ইলেকশন কমিশন যা যা তথ্য চেয়েছে তার মধ্যে একটা আপনারা ঠিক করে রাখুন, তাহলেই কিন্তু আপনার নাম ভোটার এসআইআর লিস্টে উঠে যাবে। সুতরাং চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তো অনেকেই কিন্তু এই এসআইআর নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওতে দিব। তার আগে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স অনুযায়ী যে নথিগুলো চাওয়া হয়েছে সেই নথিগুলো কিন্তু আপনাদেরকে আর একবার পরে শোনাচ্ছি, তো আপনারা দেখুন। প্রথমে বলা হয়েছে 1/7/1987 আগে যাদের জন্ম এবং 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে জিরক্স এবং 1 কপি ফটো দিলেই কিন্তু তাদের এসআইআরের নাম অন্তর্ভুক্ত হবে, আর কোনো কিছু তাদের দরকার নেই। এবারে যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002 সালের এসআইআর যে হয়েছিল সেই লিস্টে নাম নেই, তাদের এই যে 6টি ডকুমেন্ট বলছে এই 6টি ডকুমেন্টের একটা যে কোনো ডকুমেন্ট আপনাদের দিতে হবে। এবারে যাদের জন্ম 2/12/2004 পর তাদের নিজের বাবা এবং মায়ের সবার কিন্তু একটি করে ডকুমেন্ট দিতে হবে। সাথে 2002 সালের আপনার বাবার যে লিস্টটা রয়েছে, 2002 সালের এসআইআরে যে হয়েছিল সেই যে ভোটার লিস্টটা রয়েছে সেই লিস্টটা কিন্তু আপনাকে দিতে হবে। যিনি এসআইআর করতে আসবেন অর্থাৎ বিএলও, তাকে কিন্তু এই কাগজটা আপনাকে দেখাতে হবে। ব্যাস এই কয়েকটা নথি। এবারে অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার বাবা মা বোন দাদার সকলের 2002 সালের ভোটার লিস্টের সকলের নাম রয়েছে, কিন্তু আমার নাম নেই, আমি কি করব একটু বলেন। হ্যাঁ, এরকম প্রবলেম কিন্তু অনেকেরই রয়েছে, অনেকের হয়েছে এরকম প্রবলেম। 2002 সালে আপনার নাম নাও থাকতে পারে, কারণ তখন আপনি ভোট দেননি। তো আপনাকে আপনার বাবার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেটা কিন্তু আপনাকে যিনি বিএলও আসবে তাকে কিন্তু দেখাতে হবে, স্ক্রিনশট অথবা জিরক্স। আপনি জিরক্স করে রাখবেন সেটা, এবং সাথে কিন্তু আপনার একটা যে কোনো ডকুমেন্ট রেডি করে রাখবেন, তাহলেই ঝামেলা খতম। এবারে আর একজন প্রশ্ন করেছেন, আমরা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে, আমার কি হবে? তো ওই একই নিয়ম যে আপনার 2002 সালে আপনার বাবার লিস্টটা আপনাকে দিতে হবে। এখন যে জায়গায় গেছেন সেখানকার বিএলও কিন্তু ওই 2002 সালের আপনার বাবার যে লিস্টটা রয়েছে সেখানে কিন্তু
দিতে হবে। এবারে আরেকজন প্রশ্ন করেছেন, আমার বাবা মায়ের নাম আছে 2002 সালের লিস্টে, ওনারা ওখানে থাকেন যেখানে নাম ছিল, কিন্তু আমি কোনো এক কারণে অন্য বিধানসভাতে থাকি, ওখানে আমার নতুন ভোট হয়েছে, আমার যেখানে থাকি ওখানে আমার ডকুমেন্ট বলতে ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, বাবা আর 2002 আর ওই পেপারটা দেখাতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন কিন্তু আপনি আপনার বাবার যে 2002 সালের যে জায়গায় নামটা থাকুক না কেন সেই লিস্টটা কিন্তু বিএলওকে দিতে হবে, তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠবে। গত ভিডিওগুলিতে আমি বারবার বলেছি, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছেন, বিবাহ সূত্রে হতে পারে বা এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় বাড়ি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক বিধানসভা থেকে অন্য বিধানসভা করতে পারেন, এক জেলা থেকে অন্য জেলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে আপনার বাবার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে যে জায়গায়, আর আপনি বর্তমান যে জায়গায় থাকেন সেই জায়গার বিএলওকে কিন্তু আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টটা দিতে হবে। সাথে যে 11টি ডকুমেন্ট চেয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু ঝামেলা শেষ, আর কোনো ঝামেলা হচ্ছে না। তো সুতরাং এত কিছু নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা খান দান আর ঘুম পাড়ুন, আপনার কাজকর্ম ঠিকঠাক করুন, ঝামেলা শেষ। মনে রাখবেন এটা এনআরসি কিন্তু নয়, এটা হচ্ছে এসআইআর। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা যা ইচ্ছা করুক, আমরাও সাধারণ জনগণ আমাদের সাধ্যমতো চেষ্টা করব দায়িত্ব পালনের। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো মন্দ উভয় দিক বিবেচনা করে আপনারা কমেন্ট করবেন। এই এসআইআরের ফলে কতটা মানুষ উপকৃত হতে পারে এবং কতটা ক্ষতি হতে পারে সমস্ত কিছু কিন্তু আপনারা যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।